আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজনৈতিক বিশ্লেষক। আসসালামু আলাইকুম এবং আদাব। সাধারণত এক দেশের মন্ত্রী আর এক দেশে গেলে দীর্ঘদিন আলোচনা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে যোগাযোগ হয় এবং তারা সফর করেন। সফর কোনো দোষের নয়, এমনকি সেটা যদি পাকিস্তান এবং বাংলাদেশের মন্ত্রীদের মধ্যেও সফর হয় সেটাও নিয়ে আপাতত কোনো সমস্যা দেখছি না। কিন্তু পাকিস্তান হাইকমিশন ঢাকা অফিস থেকে নোট ভার্বাল দিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার মহসিন রেজা নকভি আসতে চান। এরকম তড়িঘড়ি করে আসার কারণটা কি? এই মিস্টার নাকভি আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। আবার এই মুহূর্তে বাংলাদেশ পাকিস্তানের একটা টেস্ট ক্রিকেট ম্যাচ চলছে, তিনি কি তাহলে ক্রিকেট দেখতে আসবেন? তিনি গতকাল এসেছেন, আজকে 9 মে তিনি রাত্রে বাংলাদেশ ত্যাগ করবেন। গতকাল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মহসিন নকভির একটা মিটিং হয়েছে। এই মিটিং এর বিষয়টিও আপনারা জানেন, তবু একটু বলছি। সেখানে আলোচনা হয়েছে মাদক সমস্যা নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা, সেখানে আন্তদেশীয় সীমান্তে যে সমস্যা, সন্ত্রাস, সেগুলো নিয়ন্ত্রণে দুই দেশ একসাথে কাজ করবে এবং সাইবার সিকিউরিটি নিয়েও কাজ করবে এবং এই বিষয়ে সমঝোতা স্বাক্ষর বা MOU স্বাক্ষরিত হয়েছে। এখন প্রশ্ন উঠেছে যে বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো কমন বর্ডার নেই, সীমান্ত নেই, তাহলে আন্তদেশীয় সীমান্ত সমস্যা তারা কিভাবে মিট আপ করবে? যে দেশটা নিজেই মাদকের সমস্যায় জর্জরিত, সেই পাকিস্তান বাংলাদেশকে কি হেল্প করবে? যে দেশের সীমান্ত সন্ত্রাসের জর্জরিত, সেই দেশ আন্তঃসীমান্ত সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশকে কিভাবে সহায়তা করবে? তারা দুই দেশের ইন্টেলিজেন্স ইনফরমেশন শেয়ার করবে। তো এটা নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে এর পেছনে কি আসলে কোনো ঘটনা আছে কিনা সেটা নিয়েই আসলে বিশ্লেষকরা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, কারণ যদি কিছু থেকে থাকে। এর মধ্যেই একটি তথ্য আমার কাছে এসেছে যে গতকাল সন্ধ্যায় ঢাকার রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা DGFI এবং NSI এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর প্রতিনিধিদের মধ্যে একটি গোপন বৈঠক হয়েছে। এই বৈঠকের খবরটি কিন্তু আমরা প্রকাশ্যে পাইনি, এমনকি কোনো গণমাধ্যমেও প্রচারিত হয়নি। কি আলোচনা হয়েছে এই দুই দেশের গোয়েন্দা পর্যায়ের গোপন মিটিংয়ে? প্রথমেই তাদের ভেতরে আলোচনা হয়েছে যে তাদের মধ্যে আরো বেশি ক্লোজ ওয়ার্কিং রিলেশনশিপটা কিভাবে বাড়ানো যায়, দুই দেশ মিলে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় এই গোয়েন্দা পর্যায়ে। দ্বিতীয়টি হয়েছে, যেটি খুবই অ্যালার্মিং, সেটি হলো ইংরেজিতে আমার কাছে যে লেখাটা এসেছে, আমি একটু সেটা পড়ি আগে। এস্টাবলিশ ক্লোজ কন্ট্যাক্ট with Pakistani assets in sensitive areas in India like West Bengal, Assam, Siliguri corridor. Close contact with Pakistani assets in India. Pakistani asset, পাকিস্তানি সম্পদ, তাদের সাথে ক্লোজ কন্ট্যাক্ট মেনটেইন করতে হবে। তার মানেটা কি? আমি ব্যাখ্যা জানতে চেয়েছিলাম। ব্যাখ্যাটা সম্ভবত এরকম যে পাকিস্তানের যে গোয়েন্দা নেটওয়ার্ক, যে স্পাই নেটওয়ার্কটা কাজ করছে ওয়েস্ট বেঙ্গল, আসাম, শিলিগুড়ি করিডোর এই এলাকায়, এবং বাংলাদেশের মধ্যে থেকে যেসব বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সন্ত্রাসী গ্রুপ ভারতের ভেতরে কাজ করছে, তাদের সাথে যোগাযোগ রক্ষায়, তাদের সমর্থনে পাকিস্তান গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ভূখণ্ড যেমন ব্যবহার করতে চায়, তেমন বাংলাদেশের সমর্থনও চায়। ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে ভারত একদম স্যাটেলাইট পিকচার, এটা নিয়ে আমি আগেও কথা বলেছি, লোকেশন সব দিয়ে বলেছে যে এখান থেকে পাকিস্তানি জঙ্গিরা ভারত বিরোধী তৎপরতা চালাচ্ছে।
এদিকে এই যে গোয়েন্দা পর্যায়ের বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে মিটিংটা হলো, সেখানে পাকিস্তান বাংলাদেশের কাছে সমর্থন চাচ্ছে যে তাদের যে স্পাই নেটওয়ার্ক, স্পেশালি ইন্ডিয়ার ভেতরে তারা যে গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছে, সেটার জন্য তারা বাংলাদেশের সমর্থন চায়, বাংলাদেশের মাটি ব্যবহার করতে চায়। এটা খুবই অ্যালার্মিং একটা বিষয়, এবং বিশেষ করে হঠাৎ করে বলা নেই কওয়া নেই পাকিস্তানের একজন মন্ত্রী, এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম একজন পাকিস্তানের মন্ত্রী এলেন। কেন এলেন? এবং ঠিক এমন সময় এলেন যখন ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতা ব্যানার্জি পরাজিত হয়েছেন এবং বিজেপি নির্বাচিত হয়েছেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। পাকিস্তান কি এই কারণে একটু নড়ে চড়ে বসেছে? মমতা থাকলে কি তারা অনেক বেশি আশ্বস্ত বোধ করতেন? শুভেন্দু আশায় কি তাদের কোনো সমস্যা হবে? এই বিষয়টা নিয়ে কি তারা আলোচনা করতে এসেছেন? এই যে মাদক নিয়ন্ত্রণ, আন্তঃসীমান্ত সন্ত্রাস দমন, সাইবার সিকিউরিটি, এই সবই কি আইওয়াশ? কারণ পাকিস্তানের সাথে এই বিষয়গুলো নিয়ে এমওইউ স্বাক্ষর করা খুব একটা জরুরি না। যে ছাত্রটি পরীক্ষায় ফেল করেছে তার কাছে আপনার ছেলেকে আপনি টিউশনি পড়তে পাঠাবেন, প্রাইভেট পড়তে পাঠাবেন? তো এই হলো ঘটনা, এটা নিয়ে এখন আলোচনা চলছে এবং ভারতও খুব নড়েচড়ে বসছে। কে বা কারা সম্ভবত তারেক রহমানকে বুঝিয়েছে যে এই মুহূর্তে তুরস্কের সাথে সুসম্পর্ক বজায় রাখাটাই তার জন্য উত্তম। কারণ তুরস্ক একদিকে রাশিয়ার সাথে সম্পর্ক মেনটেন করে, একদিকে পাকিস্তানের সাথে সম্পর্ক মেনটেন করে, আরেকদিকে আমেরিকার সাথে সম্পর্ক মেনটেন করে। সুতরাং তুরস্কের সাথে ভালো সম্পর্ক থাকলে অন্যান্য সাপোর্ট তো পাওয়া যাবে, কিন্তু এই ইকুয়েশনটা বোধহয় বাংলাদেশের জন্য প্রযোজ্য না। কারণ একদিকে চীন প্রীতি আমেরিকাকে শঙ্কিত করছে, আর একদিকে ভারত নানা কারণে তারেক রহমান সরকারের উপরে আস্থা রাখতে পারছে না। তো সেই দিক দিয়ে আমেরিকা এবং ভারত কিন্তু তারেক রহমানের ব্যাপারে খুব কাছাকাছি একই লাইনে অবস্থান করছে। তো তারেক রহমান কিন্তু আগুন নিয়ে খেলছে, এবং এই মুহূর্তে এই পাকিস্তানের সাথে এই রকমের এমওইউ স্বাক্ষর করা এবং পাকিস্তান বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারত বিরোধী তৎপরতা চালাবে এবং এই ইনফরমেশন ভারতের কাছে থাকবে না, এটা ভাববার কোনো কারণ নাই। সুতরাং সামনে এই পাকিস্তানের এই মন্ত্রী সফর এবং গোয়েন্দা পর্যায়ের গোপন মিটিং, এটা কিন্তু একটা অশনি সংকেত নির্দেশ করছে। দেখা যাক কি হয়। তারেক রহমান কি তার সাধ্যের চেয়ে বেশি ঝুঁকি নিয়ে ফেলছেন? সময়ই এই প্রশ্নের উত্তর দেবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলবো বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর গোপন বৈঠক, পর্দার আড়ালে কি ঘটছে। আবার মাঝে মাঝে গত 2 বছরে অনেকবারই মনে হয়েছে যে বাংলাদেশের সাথে ভারতের কোনো যুদ্ধ বাঁধবে কি না, ভারত বাংলাদেশকে আক্রমণ করবে না, এটি যেমন সত্য, ঠিক তেমনি আবার অন্য সত্য হচ্ছে যদি পরিস্থিতি সেদিকে নিয়ে যায় তাহলে বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে আক্রমণ করবে না, কিন্তু বাংলাদেশকে ব্যবহার করে যে শত্রুপক্ষ ভারতের দিকে চোখ রাঙাবে তাকে কিন্তু গুড়িয়ে দেবে। কারণ রিসেন্ট উদাহরণ আপনাদের সামনে আছে। গত বছর মে মাসে ভারত অপারেশন সিঁদুর চালিয়েছিল পাকিস্তানের উদ্দেশ্যে। 4 দিনের একটি যুদ্ধ হয়েছিল। কাজেই ভারত যুদ্ধে জড়াবে না, এটি যেমন সত্য তেমনি সত্যের চেয়েও সত্য যদি এই সীমান্তে, পূর্ব সীমান্তে, ভারতের পূর্ব সীমান্তে ওই ধরনের পরিস্থিতি যদি ঘটে তাহলে যুদ্ধে জড়াতেও কিন্তু কার্পণ্য করবে না। আজকে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটি স্টোরি করেছে এবং স্টোরিটি করেছেন ভারতীয় সিনিয়র সাংবাদিক চন্দন নন্দী। যে স্টোরিটির শিরোনাম পাবলিক ফেস অফ পাকিস্তান এয়ারফোর্স ডিউরিং অপারেশন সিঁদুর ইন ঢাকা টু অ্যাটেন্ড কি মিট উইথ বাংলাদেশ এয়ারফোর্স। এই স্টোরিটি এবং আমাদের কাছে আসা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে মনে হয় যে পাকিস্তান এখানে কিছু একটা করছে।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে দুদিন আগেও একটি চুক্তি সই হলো গোয়েন্দা তথ্য আদান প্রদানের। এই সব কিছু মিলে পরিস্থিতি আসলে খুব একটা সন্তোষজনক নয়, যার কারণে আমরা বলতে বাধ্য হচ্ছি যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নাটকীয় মোড় নিচ্ছে। গতকাল 10 মে পাকিস্তান বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। শুনতে সাধারণ মনে হলেও এই সফরের পেছনের প্রেক্ষাপট অত্যন্ত গভীর এবং কৌশলগত। এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদের নেতৃত্বে 5 সদস্যের এই প্রতিনিধি দল এখন ঢাকায় 5 দিনের একটি গুরুত্বপূর্ণ কনক্লেভে অংশ নিচ্ছে। কিন্তু কেন এখন? ঠিক কয়েকদিন আগেই বাংলাদেশের ভেতরে বিমান বাহিনীর অভ্যন্তরে তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির একটি মডিউল ধরা পড়ার খবর এসেছিল। সেই রেশ কাটতে না কাটতেই শুরু হলো ঢাকা ও ইসলামাবাদের মধ্যে ইতিহাসের প্রথম এয়ার স্টাফ টক। এই বৈঠকের আসল উদ্দেশ্য কি এবং ভারতের উদ্বেগ কেন বাড়ছে? এই প্রতিনিধি দলের প্রধান আওরঙ্গজেব আহমেদ কোনো সাধারণ কর্মকর্তা নন। মনে করে দেখুন 2025 সালের মে মাসের কথা, যখন ভারত অপারেশন সিঁদুর পরিচালনা করেছিল। সেই সময় পাকিস্তান বিমান বাহিনীর পাবলিক ফেস বা প্রধান মুখ ছিলেন এই আওরঙ্গজেব আহমেদ। এমনকি এবছর 7 মে ইসলামাবাদে মার্কাই হক বা সত্যের যুদ্ধের দিন পালনের সময় তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। তিনি একাধারে পাকিস্তান বিমান বাহিনীর পাবলিক রিলেশনসের ডিরেক্টর জেনারেল, ডেপুটি চিফ অফ এয়ার স্টাফ অপারেশনস এবং এয়ারফোর্স স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার, অর্থাৎ যারা পাকিস্তানের আকাশ সীমা রক্ষা এবং কৌশলগত অপারেশনের পরিকল্পনা করেন, তিনি তাদের মধ্যে অন্যতম প্রধান। এমন একজন ব্যক্তির ঢাকায় আগমন এবং কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করাটা বিশেষ তাৎপর্য বহন করে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো এই সফর এমন এক সময় হচ্ছে যখন বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো বাংলাদেশ বিমান বাহিনীর ভেতর থেকে টিটিপির একটি বড় মডিউল নির্মূল করেছে। নর্থ ইস্ট নিউজের তথ্য মতে 3টি বিমান ঘাঁটিতে অভিযান চালিয়ে অন্তত 2 জন স্কোয়াড্রন লিডার এবং বেশ কয়েকজন নন কমিশন অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বর্তমানে কোর্ট মার্শাল বা সামরিক আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এই অভ্যন্তরীণ শুদ্ধি অভিযানের মধ্যেই পাকিস্তানি কর্মকর্তাদের এই সফর এবং বাংলাদেশি আমলাদের প্রশিক্ষণের জন্য ইসলামাবাদ যাওয়া থেমে নেই। এর মানে হলো প্রাতিষ্ঠানিক পর্যায়ে দুই দেশের সামরিক ও কৌশলগত সম্পর্ক এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। ভারতের প্রতিরক্ষা মহল এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে, কারণ এই এয়ার স্টাফ টক এর মূল লক্ষ্য হলো দুই বিমান বাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা বাড়ানো। কিন্তু এর বাইরেও কিছু অবকাঠামোগত বিষয় রয়েছে যা ভারতকে চিন্তায় ফেলেছে। এক, লালমনিরহাট বিমান ঘাঁটি। ভারত সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এই ঘাঁটিতে নতুন হ্যাঙ্গার তৈরি হয়েছে এবং সেখানে আধুনিক এয়ার ডিফেন্স ও রাডার সিস্টেম বসানো হচ্ছে। 2, বগুড়া বিমান ঘাঁটি। এখানকার রানওয়ে 3.2 কিলোমিটারে উন্নীত করা হচ্ছে। এয়ার মার্শাল হাসান মাহমুদ খান নিজেই এর কৌশলগত গুরুত্বের কথা স্বীকার করেছেন। 3, ভবিষ্যৎ পরিকল্পনা। সেখানে একটি ফ্লাইং একাডেমি, আধুনিক যুদ্ধ বিমান রাখার পরিকাঠামো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি ড্রোন উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে। আর এই সবই ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক যোগাযোগ এখন কেবল সৌজন্য সাক্ষাতে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি দীর্ঘমেয়াদী কমব্যাট অ্যালাইনমেন্টের দিকে যাচ্ছে। আরো যেসব তথ্য আমাদের সামনে আসছে তা আরো বেশি স্পর্শকাতর। আর সেই স্পর্শকাতর বিষয়টি হলো যে পাকিস্তানের সাথে গোয়েন্দা তথ্য আদান প্রদান চুক্তি এবং স্টারলিংকে অবাধ এবং আনমনিটর্ড ডেটা সুবিধা দেওয়ার বিষয়টি এখন আলোচনায়। বিশেষজ্ঞ মহলের মতে এগুলো মূলত কমব্যাট অ্যালাইনমেন্টের লজিস্টিক্স বা যুদ্ধের রসদ প্রস্তুত করা।
সহজ কথায় বললে আধুনিক যুদ্ধে ডেটা বা গোয়েন্দা তথ্যই আসল অস্ত্র। স্টারলিংকের মতো প্রযুক্তির অবাধ ব্যবহার এবং পাকিস্তানের সাথে ডেটা শেয়ারিং, এই সব কিছু যদি একত্রিত করা হয় তবে প্রশ্ন ওঠে, আমরা কি অজান্তেই কোনো বড় সংঘাতের দিকে ধাবিত হচ্ছি? যদি ভবিষ্যতে আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো উত্তেজনা তৈরি হয় তবে বাংলাদেশের অবস্থান কি হবে? ভৌগোলিক কারণে এই ভূখণ্ড সব সময় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, আর বর্তমান সামরিক তৎপরতা সেই গুরুত্বকে আরো উস্কে দিচ্ছে। দর্শক, এয়ার মার্শাল আওরঙ্গজেব আহমেদের এই সফর কেবল একটি নিয়মিত বৈঠক নয়, এটি বিমান বাহিনীর আধুনিকায়ন, ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তনের একটি বড় সংকেত। একদিকে অভ্যন্তরীণ জঙ্গিবাদ নির্মূলে চ্যালেঞ্জ, অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর সাথে সামরিক মেরুকরণ। বাংলাদেশ এক জটিল সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে। এই ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতা কি বাংলাদেশের নিরাপত্তার জন্য সহায়ক, নাকি এটি আমাদের বড় কোনো আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আমি শুরুতেই বলেছি, আমরা কি আসলে কোনো যুদ্ধের দিকে যাচ্ছি? আবার কি ৭১? হ্যাঁ, অস্বীকার করতে পারবেন না যে ১৯৭১ সিচুয়েশন আর আজকের সিচুয়েশন একই রকম। ৭১-এ যুদ্ধ দিয়ে এটাকে ফেস করা হয়েছে, আজকের পরিস্থিতি কূটনীতি দিয়ে ফেস হবে, কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটি এখন দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব।